নমস্কার। ভুটানের রাজধানী থিম্পু থেকে শুভ সকাল। আগের পর্বটা যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করছি। আগের পর্বটা আপনারা অনেকে লাইক করেছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি তাদের কাছে অনুরোধ রইল দেখে নেওয়ার, তাহলে এই পর্বটা কানেক্ট করতে একটু সুবিধা হবে। হোটেলের সামনে থেকে দৃশ্য কি অপূর্ব লাগছে দেখুন। রাত্রে একটু বৃষ্টি হয়েছে, মেঘের টুকরোগুলো ভেসে ভেসে এই পাহাড় থেকে ও পাহাড় যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। চলুন, ৮টা বেজে গেছে, টিফিনটা করে নিই, আবার বেরোতে হবে। রুট, ব্রেড, এগ, পুরি, সবজি, ডিম, পুরি, তরমুজ, ডিম, ব্রেড, জ্যাম, সবজি। পুরি নাই? পুরি খাচ্ছেন? হয়ে গেছে? হয়ে গেছে? আচ্ছা, গুড। চলো, সবাই এখন টিফিন করছে। ভুটানে সাদা কাপড় গলায় দিয়ে কাউকে সম্মানিত করার প্রথাটি খাদা নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক রীতি যা মূলত তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি থেকে এসেছে। খাদা সাধারণত শুভকামনা, সম্মান এবং আশীর্বাদের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এটি একটি বিশেষ অনুষ্ঠান, অতিথি অভ্যর্থনা, ধর্মীয় উৎসব এবং বিভিন্ন সম্মানজনক পরিবেশে ব্যবহার করা হয়। খাদা সাধারণত সাদা রঙের হয়, যা পবিত্রতা এবং শান্তির প্রতীক। আমাদের গাড়ি ছুটে চলল সুন্দর থিম্পু শহরের মধ্য দিয়ে।
আমাদের আজকের প্রথম এবং অন্যতম পর্যটন কেন্দ্র দেখতে। আচ্ছা, আপনারা লক্ষ্য করেছেন কি গতকাল আর আজকে মিলে প্রায় ১৪২ প্লাস ১০ ১৫২ কিলোমিটার ভুটানের মধ্যে ট্রাভেল করে ফেলেছি, কিন্তু একটাও ট্রাফিক সিগন্যাল লাইট দেখতে পাইনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভুটানে কোনো ট্রাফিক লাইট নেই, আর গাড়ির কোনো হর্নও শুনতে পাবেন না। আপনি জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যদি কোনো গাড়ি এসেও পড়ে, তাহলে আপনাকে অগ্রাধিকার দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়বে। আমরা পৌঁছে গেলাম ভুটানের বিখ্যাত বুদ্ধ মূর্তির গেটের সামনে। গত কয়েক মাস আগে পর্যন্ত এখানে কোনো এন্ট্রি ফি লাগতো না, এখন জনপ্রতি ৫০০ টাকা লাগে। प्राइवेट सेक्टर डोनेशन के हिसाब से ये मूर्ति बनाया गया है। मेड ऑफ व्हाट? इट इज मेड अप ऑफ ब्रॉन्ज एंड जिंक सर, ब्रॉन्ज एंड कॉपर। ओके सर, यस, ब्रॉन्ज एंड कॉपर कॉपर से बना हुआ है। आप देख रहे हैं मूर्ति, खाली मूर्ति सर। जो जितना भी प्रोजेक्ट चल रहा है इधर का पहले बना हुआ, तो इट इज बिलीव दैट कॉस्टिंग वाज अराउंड, होल प्रोजेक्ट वाज कॉस्टिंग अराउंड $200 million। ठीक है सर। It was constructed in 2000, the construction was started in 2005. Okay. But it was opened in 2015. 2015 was a very special day because 2015 was 60th birth anniversary of our fourth king. Fourth king का 60th birth anniversary था, तो उसी दिन पे ओपनिंग किया है ये जगह। ठीक है। ভুটানের বিখ্যাত বুদ্ধ মূর্তিটি হল বুদ্ধ ডরডেনমা। এটি থিম্পুর দক্ষিণে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং ভুটানের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই মূর্তিটি বুদ্ধের এক বিশাল সোনালী মূর্তি, যা আকাশ ও পাহাড়ের সঙ্গে মনোরমভাবে মিশে যায়। পাহাড়ি এলাকা থেকে থিম্পু ভ্যালির অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায়। বুদ্ধ ডরডেনমার উচ্চতা প্রায় 51.5 মিটার বা ১৬৯ ফিট, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মূর্তি হিসাবে পরিচিত করেছে। মূর্তির ভেতরে প্রায় ১,২৫,০০০ ছোট ছোট বুদ্ধ মূর্তি রাখা হয়েছে, যা একইভাবে ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং সোনালী রঙের। এই ছোট্ট মূর্তিগুলোর উদ্দেশ্য হল আধ্যাত্মিক শক্তি এবং বিশ্ব শান্তির প্রতীক হিসাবে কাজ করা। এই মূর্তির নির্মাণ কাজ শুরু হয় ২০০৫ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। এর নির্মাণ ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের ৬০তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য শুরু হয়েছিল। মূর্তিটি নির্মাণের পিছনে লক্ষ্য ছিল বিশ্ব শান্তি এবং মানুষের মঙ্গল কামনা। বুদ্ধ ডরডেনমা ভুটানের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বৌদ্ধ ধর্ম অনুসারীরা এখানে প্রার্থনা করতে আসেন এবং এটি ভুটানের জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বুদ্ধ ডরডেনমা ভ্রমণকারীদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান। আপনি যদি ভুটানে আসেন, এটি দেখার জন্য অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। এটি শুধু ভুটানের ঐতিহ্য নয়, বরং এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। এবার আসলাম টাকিন প্রিজার্ভ সেন্টার। এন্ট্রি ফি জনপ্রতি ৩০০ টাকা। আর ঢোকার পরেই দেখলাম সুন্দর সুন্দর ল্যাভেন্ডার আর রডোডেনড্রন ফুল। টাকিন ভুটানের ভাষায় ড্রং জিমসে, ভুটানের জাতীয় পশু, এক ধরনের বিরল এবং অদ্ভুত দর্শন স্তন্যপায়ী প্রাণী, যা মূলত হিমালয়ের উচ্চভূমিতে পাওয়া যায়। টাকিন দেখতে গরু এবং ছাগলের মিশ্রণ মনে হয়,
এর বড় মাথা, বাঁকানো শিং এবং পুরু শরীর একটি অনন্য বৈশিষ্ট্য। ভুটানের পৌরাণিক কাহিনী অনুসারে এটি ধর্মগুরু দ্রুপা কুনলে, অলসো নোন অ্যাজ ডিভাইন ম্যাডম্যান, এর অলৌকিক ক্ষমতার মাধ্যমে সৃষ্টি হয়েছিল বলে বিশ্বাস করা হয়। টাকিন দেখে ফেরার পথে রাজার বাড়ির কিছু ফটো তুলে হোটেলে ফিরে এলাম। রাইস, দই, মোচার তরকারি, আলু ফ্রাই, মুগের ডাল, আনারসের চাটনি, স্যালাড, পাপড়, মাছ। বিকালে দেখলাম মেমোরিয়াল চর্টেন বৌদ্ধ স্মৃতিসৌধ। আর ডিনারে ছিল স্যুপ, ভাত, রুটি, মিক্স ভেজ, বেগুন ভাজা, ডাল, সিমুয়ের পায়েস, স্যালাড, পাপড়, চিকেন, যদিও শেষ হয়ে গেছে, আসছে। শুভ সকাল। আজকে 19শে এপ্রিল 2025। এখন বাজে সকাল 9টা। আমরা সকালের জলখাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আরেকটা নতুন স্পট দেখতে। Like locally we call it up group walking करके, which is like victory stupa. ओके, देन दूसरा जो है आपका, जैसा आप लोग बोलते हैं समाधि करके, समाधि जैसा करके भी बनाया हुआ उनका मेमोरी में। ओके, एंड What memorial? What यस मेमोरियल। ओके, सो रोडोडेंड्रॉन करके, यू नो दैट फ्लावर। हाँ, ओके, यहाँ पे ये रोडोडेंड्रॉन का इन भूटान लाइक वी हैव द हाईएस्ट নাম্বার অফ স্পিসিস। ভুটানের দোচুলা পাস একটি জনপ্রিয় এবং দর্শনীয় স্থান, যা থিম্পু এবং পুনাকা শহরের মধ্যে অবস্থিত। এই পাসটি ভুটানের হিমালয়ের সুন্দর দৃশ্য, শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। এটি থিম্পু থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ভুটানের রাজধানী থিম্পু থেকে গাড়ি বা বাসে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দোচুলা পাসে পৌঁছানো যায়। পুনাকার পথে গেলে এটি একটি জনপ্রিয় স্টপিং পয়েন্ট। এখানে 108টি চলটেন বা স্তূপা রয়েছে, যা ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের শাসনকালে স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়। পরিষ্কার দিনে দোচুলা পাস থেকে ভুটানের কিছু উচ্চতম পর্বতশৃঙ্গ এবং অন্য পর্বতশ্রেণীর দৃশ্য দেখা যায়। এর চারপাশে সবুজ বন, রডোডেন্ড্রন গাছ এবং বিভিন্ন রকমের ফুলের গাছপালা রয়েছে। এটি ট্রেকিং এবং প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ স্থান। পর্বতশৃঙ্গের উপর বরফগুলো কি সুন্দর লাগছে! ইস, আরেকটু পরিষ্কার আকাশ থাকলে আরও কি সুন্দরই না লাগতো। এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর ওদিকে দেখুন, ফুলদি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কি ইউনিক আইডিয়া বের করেছেন।
এই দোচিলা পাসের সামনেই একটা সুন্দর কফি শপ আছে। এখানে আপনারা টুকটাক টিফিন করে নিতে পারেন এবং ওয়াশরুমের সুবন্দোবস্তও আছে। মনে রাখবেন, ভুটানে যত্রতত্র টয়লেট করা যায় না। আমাদের গাড়ি ছুটে চলল আমাদের পরবর্তী গন্তব্য পুনাখা জংয়ের দিকে। Second courtyard may be same. We can't enter anywhere. Okay. Then final courtyard में आपका there will be one temple. Those are having problem. जैसे कि यहाँ starting में सीढ़ी जो है ना almost आपका 20-30 सीढ़ी है, which is quite steep. Okay. The entry fee for the temple is आपका 500 adult के लिए. Then जो minor रहेगा, जो बच्चा है उनके लिए 250 रहेगा। পুনাখা জং ভুটানের অন্যতম ঐতিহাসিক এবং সুন্দর স্থাপত্য নিদর্শন। এটি ভুটানের পুনাখা উপত্যকায় মোচু এবং ফোচু নদীর মিলনস্থলে অবস্থিত। এর পরিকাঠামোতে স্থানীয়ভাবে পাওয়া কাঠ এবং পাথরের সুন্দর ব্যবহার লক্ষ্য করা যায়। এটি ভুটানের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং বহু গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এখানে হয়। জংটি নদীর দুপাশে সবুজ উপত্যকার মাঝখানে অবস্থিত। চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনোমুগ্ধকর। পুনাখা জং ভ্রমণকারীদের জন্য একটি অবশ্য দর্শন স্থান। তবে জংয়ের প্রবেশের সিঁড়ি কিন্তু ভীষণ স্টিপ। বয়স্কদের উঠতে কিন্তু অসুবিধা হতে পারে, সাবধানে দেখে উঠবেন। তবে ভিতরের কাঠের কারুকার্য এবং শিল্পকলা সত্যিই প্রশংসনীয়। জংটির আভ্যন্তরীণ অংশে অসংখ্য সজ্জিত কক্ষ, আঙ্গিনা এবং একটি বিশাল বৌদ্ধ মন্দির রয়েছে। জংটির দেওয়ালে ভুটানের ধর্মীয় এবং ঐতিহাসিক ঘটনাবলীর জটিল এবং রঙিন চিত্র অঙ্কিত রয়েছে। तो 20 डिस्ट्रिक्ट में कैसा करके रहता है आपका, एवरी डिस्ट्रिक्ट हैज इट्स ओन किला। पुनाखा जोंग जो है आपका दिस इज सेकंड ओल्डेस्ट हम लोग का 1637 का है। ओके, दिस इज लाइक सेकंड ओल्डेस्ट किला इन आवर कंट्री। ठीक है, देन सबसे पहला जो है आपका इट इज इन आपका थिम्पू। ठीक है। আমাদের পরবর্তী গন্তব্য হল ভুটানের পুনাখা জংয়ের কাছে অবস্থিত ঝুলন্ত বৃষ্টি, ফোচু নদীর উপরে নির্মিত। এটি ভুটানের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান এবং অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ব্রিজটি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এবং পর্যটকদের জন্য আকর্ষণীয়। ফেরার পথে মাঝখানে লাঞ্চ করলাম। আলু ভাজা, লাউ ছেচকি, ভেন্ডি মশলা, মাছের ঝোল। না ভেতরে করে নিয়েছি।
হোটেলে পৌঁছেই চিলি চিকেন এগ চাউমিন কেমন কেমন বানিয়েছে? ভালো হয়েছে। হ্যালো হ্যাঁ হ্যালো সবার সামনে ভালো হতে পারে। তো নিয়ে আসছি। আর ডিনারে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ভুটানিজ ডিশ কেওয়া ঢাকসি, আলু ভেন্ডি, ডাল, ফ্রুট স্যালাড, পাপড়, স্যালাড, চিকেন। আশা করছি আমাদের এই পর্বটা ভালো লেগেছে। তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করব তখন আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আবার দেখা হবে।